আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নাটকীয় পালাবদল, নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ পদত্যাগ না করায় আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কা। দুর্নীতি লুটপাটে ক্ষতিগ্রস্ত দেশকে পুনর্গঠনে প্রবাসীদের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। ১০৬ কোটি ৩০ লাখ ডলার অর্থ সহায়তার ঘোষণা জাপানের। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের শ্রদ্ধাঞ্জলি। সব রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, দাবি দলটির নেতাদের। আগামী অর্থবছরে বাজেটের ১২ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে বরাদ্দের পরিকল্পনা সরকারের। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। এবং ভারী বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, কক্সবাজার সহ উপকূলীয় জেলার নিম্নাঞ্চল। মহেশখালীতে পানিতে পড়ে একজনের মৃত্যু। বৃষ্টি থাকতে পারে আরও ২ দিন। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো, আর এবারে জানিয়ে দিব পুরো সংবাদ। ৯ মাসের মাথায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে নাটকীয় পালাবদল হয়েছে। স্বেচ্ছাচারিতার অভিযোগে ফারুক আহমেদের উপর পরিচালকদের অনাস্থার পর সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে পরিচালক মনোনীত করার দিনই তাকে বিসিবির সভাপতি করা হয়েছে। বিকেলে বোর্ড পরিচালকদের সরাসরি ভোটে নির্বাচিত হন দেশের প্রথম টেস্ট অধিনায়ক। এর আগে দুপুরে তাকে পরিচালক মনোনীত করে প্রজ্ঞাপন জারি করে জাতীয় ক্রীড়া পরিষদ এনসিসি। কিন্তু ক্ষমতার এই পালাবদলে আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কায় আছে বিসিবি। বিস্তারিত এস এম আশরাফের রিপোর্টে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত আগামী ৪ মাসের জন্য বিসিবির নতুন সভাপতি হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তিনি যে সভাপতি হতে যাচ্ছেন তা আগেই জানা হয়ে গিয়েছিল, বাকি ছিল আনুষ্ঠানিকতা। বিসিবির পরিচালকরা ভোট দিয়ে সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন। তাতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব উঠতে যাচ্ছে দেশের প্রথম টেস্ট অধিনায়কের হাতে। আমি কনফিডেন্টলি বলতে পারি যে ইট ইজ আমার যে এই মুহূর্তে যে স্কিল সেট আছে এটা একটা প্যাকেজ। কেননা আমি ছোট্ট দেশ তাজিকিস্তান, উজবেকিস্তানে যেখানে ক্রিকেট খেলা হয় এবং পাকিস্তান, ইন্ডিয়াতে যেখানে খেলা হয় তাদের সাথেও কাজ করি। সো আমি আমার চেষ্টা করব যে সর্বস্ব দিয়ে, ইনশাল্লাহ ফেল করব না, বাট আমি শেয়ার করব আমার এক্সপিরিয়েন্সটা আমাদের বাংলাদেশের সাথে। সো অ্যাজ এ প্লেয়ার এখানে আমি বসিনি, আমার যে রোলটা আছে সেই রোলটা আমি ভালো করে পালন করার চেষ্টা করব। এর আগে বৃহস্পতিবার বিকেলে বিসিবির ৮ পরিচালক ফারুক আহমেদের প্রতি অনাস্থা জ্ঞাপন করার ঘণ্টা কয়েকের মধ্যেই জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে বিসিবিতে তার মনোনয়ন বাতিলের চিঠি পাঠানো হয়। আমাদের যে অ্যাসোসিয়েট ওয়ার্ল্ডের ক্রিকেটগুলো ছিল যেখানে শিখেছি, সেই অঙ্গেকে আমি চেষ্টা করব বাংলাদেশের যে ডিসেন্ট্রালাইজেশন করা বা একটা উপজেলা ছেলে কিভাবে ক্রিকেট খেলে একটা মেন স্ট্রিমে আসতে পারবে উইথ তার কনফিডেন্স বা বিশ্বাস, সেই চেষ্টাটা করব। আমি সবসময় বিশ্বাসী ছিলাম যে আমাকে কে ক্রিটিসাইজ করছে বা যাই করছে, বিকজ আই এম ফ্রম এ ভেরি মিডল ক্লাস ফ্যামিলি। হোয়াট এভার আই হ্যাভ অ্যাচিভড অল ফ্রম ক্রিকেট। এই ক্রিকেটের সাথে আমি কখনো কোনো নেগোসিয়েশন বা কখনো করিনি, করবও না। সো এটা একটা ব্যাপার, এই জন্য আমি সবসময় সত্য কথা বলার চেষ্টা করি, বিকজ দিস ইজ মাই নট অনলি ব্রেড অ্যান্ড বাটার, দিস হ্যাজ গিভেন এভরিথিং টু মি। সো আমি চেষ্টা করব, এক্সপিরিয়েন্সটা আমার কাছে আছে বা আমি প্রমাণ করার চেষ্টা করব সকলকে নিয়ে আমরা বেস্টটা দিতে, বা আপনার যে সেকেন্ড কোশ্চেনটা ছিল সেই অনুযায়ী আমি প্রমাণ করতে চেষ্টা করব। তবে জটিলতা কিছুটা রয়েই গেছে। ফারুক আহমেদ পদত্যাগ না করলে তাকে সরানোর বিধান গঠনতন্ত্রে নেই, এমনকি আইসিসিও সরকারি হস্তক্ষেপ সমর্থন করে না। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। গত ১.৫ দশকে দুর্নীতি লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে প্রবাসীদের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। টোকিওতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মত বিনিময়ে তিনি এই আহ্বান জানান। এদিকে বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন ও অনুদান হিসেবে বাংলাদেশকে ১০৬ কোটি ৩০ লাখ ডলার দেবে জাপান। আজ টোকিওতে ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা দ্বিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। জাপানের টোকিও থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল হাসান।
জাপান প্রবাসী বাংলাদেশিদের সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের মত বিনিময় সভার আয়োজন করে জাপানে বাংলাদেশের দূতাবাস। বাংলাদেশের সরকার প্রধানকে পেয়ে নানা সমস্যার কথা তুলে ধরেন প্রবাসী বাংলাদেশিরা। আমাদের প্রবাসী মায়েদের মতো বাংলাদেশের প্রতিটা মায়ের ঘরে ঘরে সন্তানরা যেন নিরাপদ থাকে, আমরা মারা যেন দেখতে পারি আমাদের সন্তানরা নিরাপদে ঘরে ফেরত এসেছে। একটা কনসার্ন হচ্ছে দেশ হিসেবে আমরা কখনো সোশ্যাল সিকিউরিটি, অর্থনৈতিক সিকিউরিটি, আমাদের লাইফের সিকিউরিটি, আমাদের পলিটিক্যাল সিকিউরিটি আমরা কোনো সিকিউরিটি পাই না। এই জন্য একটা বড় কারণ, অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ আমরা বাইরে চলে এসেছি, বিভিন্ন দেশে আমরা চলে গিয়েছি। তো রাষ্ট্র হিসেবে আমরা কবে বাংলাদেশের থেকে সেই সিকিউরিটিটা পাবো? অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর ইউনূস বলেন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে বাংলাদেশের অর্থনীতি এখনো টিকে আছে। আগামী দুঃশাসনের পতনের পর নতুন বাংলাদেশ গড়ে তুলতে প্রবাসীদের সহায়তা চান বাংলাদেশের সরকার প্রধান। ভবিষ্যতে আরো কত কি করা যায়, যে আমাদের উপরে যেগুলো বলছেন সে আমাদের অংশটা আমরা অবশ্যই করবো, কিন্তু আপনাদের অংশটা একটু জোরদার করতে হবে। কারণ এখানে আপনারা আসছেন, ব্যবসা কিভাবে বাড়াতে হবে সেটা উদ্যোগ আপনাকে নিয়ে, ওখান থেকে বসে গিয়ে আমরা ব্যবসার কথা বলতে পারবো না। ওই যে ছাত্র বললো যে ওইখানে পরিস্থিতি ঠিক করে দিলে আমরা আসবো, তো আমরা তো ওটা পারবো না। সারা দেশ একজনকে নিয়ে যাওয়ার জন্য সারা দেশ পাতে করতে পারবো না। দেশ যেভাবে আছে ওইভাবে যেতে হবে, ওইখানে গিয়ে দেশ মেরামত করতে হবে। এখান থেকে দেশ মেরামত হবে না। এর আগে জাপান সফরের তৃতীয় দিনে শুক্রবার সকালে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। দেয়া হয় গার্ড অফ অনার। পরে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুই দেশের সরকার প্রধান। স্বাক্ষর হয় অর্থ সহায়তা চুক্তি ও 6টি সমঝোতা স্মারক। দ্বিপাক্ষিক বৈঠকে বাজেট সহায়তা, রেলপথ উন্নয়নে বাংলাদেশকে $100 কোটি ঋণ সহায়তা দেওয়ার অনুমোদন দেয়া হয়। আমরা ওদের কাছ থেকে পাচ্ছি হচ্ছে 1.063 মানে $1 বিলিয়ন একটু বেশি আমরা ওদের কাছে পাচ্ছি। তাহলে আমাদের আসলে এখন যে ইকোনমিক যে আমরা যে রিকভারির মধ্যে আছি সেই রিকভারিতে এটা হেল্প করবে আমাদের। ওরা বলছে বাংলাদেশের সমস্ত কিছুতে ওরা হেল্প করবে এবং এই বাংলাদেশের যে ইলেকশনের ক্ষেত্রেও তারা হেল্প করবে। ইলেকশনে আমাদের ভোটার রেজিস্ট্রেশন এগুলো অনেক কিছু আছে, তো এটার জন্য আমরা তাদের কাছে কিছু কিছু ইস্যুতে আমরা সাহায্য চেয়েছি। তারা জানিয়েছে যে তারা আমাদের পাশে থাকবে। পরে যৌথ বিবৃতিতে বলা হয়, জাপানের প্রধানমন্ত্রী ইশিবা ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র গঠনের উদ্যোগ, সংস্কার প্রচেষ্টা ও শান্তিপূর্ণ রূপান্তরের অঙ্গীকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করা হয়। বৈঠকে বাংলাদেশের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে জাপানের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান অধ্যাপক ইউনূস। এরপর ডক্টর ইউনূস যান টোকিওর সোকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে আগামী দিনের নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদেরকে গড়ে তোলার আহ্বান জানান ডক্টর ইউনূস। I put a lot of importance to the young people and the faculty and campus as a whole. Importance of imagination. I said everybody will tell you learn. That's fine, that's okay. But spend as much time as you do in learning. Imagine. Because imagination is the way which creates the world. এছাড়াও এদিন বিভিন্ন সংস্থার প্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠক করেন বাংলাদেশের সরকার প্রধান। নানা কারণে প্রধান উপদেষ্টার এই জাপান সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সফরে দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী বন্ধুপ্রতিম দেশটির কাছ থেকে অর্থ সহায়তার অঙ্গীকার যেমন পাওয়া গেছে, তেমনি ভাবে রোহিঙ্গা সংকট সমাধানেও জাপান বাংলাদেশের পাশে থাকবে বলে আবারও অঙ্গীকার ব্যক্ত করেছে। মইনুল হাসান, এটিএন বাংলা, টোকিও, জাপান। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের নেতাকর্মীরা। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নির্বাচন নিয়ে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে, অথচ প্রধান উপদেষ্টাই চান না নির্বাচন হোক। শুধু বিএনপি নয়, যুগপৎ আন্দোলনে থাকা প্রায় সব রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে ভোট চায় বলে দাবি করেছেন দলের আরেক নেতা সালাউদ্দিন আহমদ। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট।
বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক। 1936 সালের 19 জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। গর্বের সাথে উচ্চারিত হবে জিয়াউর রহমান। স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ আর রণাঙ্গনে সাহসী ভূমিকা ইতিহাসে স্থান করে দেয় জিয়াউর রহমানকে। ক্রমবর্ধমানভাবে জনপ্রিয় এবং বাংলাদেশকে 1975 সালের 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত হন জিয়া। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপদগামী সৈনিকের হাতে নির্মমভাবে নিহত হন জিয়াউর রহমান। শহীদ জিয়া হত্যার বিচার হয়েছে কি? ইতিহাসের কাছে এই সব প্রশ্নের জবাবের প্রতীক্ষায় রইল বাংলাদেশ। তবে স্বল্প সময়ের রাজনৈতিক জীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার মাধ্যমে অসংখ্য অনুসারী রেখে গেছেন তিনি। তাই মৃত্যুর প্রায় 4.5 দশক পরও বৈরী আবহাওয়া উপেক্ষা করে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে হাজির অগণিত অনুসারী। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণই নির্বাচন আদায় করে নেবে। এই ডিসেম্বরের কথা কিন্তু ইউনূস সাহেব স্বয়ং বলেছেন, আমরা বলি নাই, তারই প্রস্তাব। পরবর্তীতে তিনি শিফট করে চলে গেলেন জুন মাসে যদি নির্বাচনের কথা বলেন, এই নির্বাচন কখনো বাংলাদেশে হবে না। সুতরাং নির্বাচন যদি করতে হয় ডিসেম্বরের মধ্যে করতে হবে। মির্জা আব্বাস অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বলতে বলতে এখন নির্বাচন দেখতে চায় না। আজকে এই সরকার কিছু বিদেশি লোককে আমদানি করেছেন দেশে সংস্কার করার জন্য। আবার এই সংস্কার করতে করতে এমন জায়গায় চলে গেছে যে তারা আজকে আর নির্বাচন দিতে চায় না। তিনি বললেন একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, সে হলো ইউনূস, একটা ইউনূস, উনি নির্বাচন চায় না। দিনটি উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে অসহায় দরিদ্র মানুষের মধ্যে খাবার ও বস্ত্র বিতরণ করেন বিএনপি নেতারা। এ সময় নেতারা বলেন, পুরো জাতি নির্বাচনের জন্য অপেক্ষা করছে। প্রধান উপদেষ্টা কেন শুধু বিএনপিকে দোষারোপ করছে তা বোধগম্য নয়। সমগ্র জাতি একটি সুষ্ঠু ও সুন্দর নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান, এটা ওনার বোঝা উচিত এবং খুব শীঘ্রই একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করবেন। আজকের বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে পতন ঘটিয়েছে, কিন্তু এখনো গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে পারে নাই। এই সরকার বলেছে যে জনগণের অধিকার ফিরিয়ে দেবে, তাদের প্রধান দায়িত্ব জনগণের অধিকারের মধ্যে ভোটের অধিকার প্রদান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরে সেই চেনা শহর থেকেই নেন চিরবিদায়। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় বিএনপিকে সংগঠিত করে এই শহর থেকেই নতুন পরিকল্পনার সূচনা করতে চেয়েছিলেন তিনি, কিন্তু সেই প্রয়াস অসমাপ্তই থেকে যায়। জিয়ার শেষ কয়েক ঘন্টার ঘটনাবলীর জীবন্ত সাক্ষী চট্টগ্রাম মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। জিয়া হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িতদের চিহ্নিত করার দাবি তার। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। 29 মে শুক্রবার 1981 সাল। দলের কয়েকজন সিনিয়র নেতাকে নিয়ে সকাল 10টায় চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছান প্রেসিডেন্ট জিয়া। দিনভর সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক ছাড়াও কয়েক দফা একান্ত আলাপ করেন স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে। কে জানত এর পরদিনই নির্মমভাবে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন তিনি। প্রেসিডেন্ট জিয়ার সেই সফর, সার্কিট হাউসে নেতাকর্মীদের সঙ্গে বৈঠক, এ সব কিছু নিয়ে কৌতূহলের শেষ নেই জনমনে। কিন্তু কি হয়েছিল সেদিন? চট্টগ্রাম মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। নির্মম হত্যাকাণ্ডের কয়েক ঘন্টা আগে রাত 1টায় সার্কিট হাউসে জিয়াউর রহমানের কাছ থেকে শেষ বিদায় নেন তিনি। প্রত্যেকটি ব্যাপারে ওনার কি তীক্ষ্ণ দৃষ্টি থাকতো, এ কথাটা আমি সবসময় তোমাকে আমি বলে যাচ্ছি, বি গুড অ্যান্ড ডু গুড। তা আমি আশা করছি তোমরা দলটাকে এইভাবে পরিচালনা করবে। তবে সে সময় বিএনপির দলীয় কোন্দল নিয়ে নানা মহলে আলোচনা সমালোচনা হলেও বিষয়টি উড়িয়ে দেন তিনি। দলীয় কোন্দলের ব্যাপারটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট বলেন। প্রেসিডেন্ট জিয়া নিজেকে স্বাধীনতা সার্বভৌমত্বের পাহারাদার উল্লেখ করতেন। চট্টগ্রাম নিয়েও তার পরিকল্পনা ছিল ব্যাপক। এখানে কাকে মন্ত্রী বানাবো, কাকে এমপি বানাবো, আমি প্রেসিডেন্ট হব,
ওই কারণে কিন্তু আমি বিএনপি সংগঠনটা করি নাই। সবাই বিএনপি সংগঠন, আমি সহ তোমার সবাই এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দারোয়ান, পাহারাদার, একজাক্টলি পাহারাদার বলছি আমি সেই মুখের দিকে। সেদিন প্রেসিডেন্ট জিয়া 2 সামরিক কর্মকর্তা সহ 7 জন নিহত ও 16 জন আহত হন। ওই ঘটনায় সামরিক আদালতে শুধুমাত্র অভ্যুত্থান চেষ্টার জন্য বিচার হয় 18 সামরিক কর্মকর্তার। এদের মধ্যে 13 জনের ফাঁসি এবং বাকিদের কারাদণ্ড দেয়া হয়েছিল বিভিন্ন মেয়াদে। ওনার যে ঘটনাটা, এটা একটা তদন্ত হওয়া দরকার ছিল। বিএনপি কেন করলো না এটা? বিএনপি ভালো। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা। এবারে বাজেট 2025। আসছে নতুন অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়িয়ে 95,908 কোটি টাকা হতে পারে, যা মোট বাজেটের 12.18 ভাগ। নতুনভাবে এই কর্মসূচিতে যুক্ত হচ্ছেন আরও 6,24,000 সুবিধাভোগী। সব ধরনের ভাতা বাড়ছে সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত। প্রকৃত উপকারভোগীর কাছে প্রণোদনা পৌঁছাতে কমেছে প্রকল্পের সংখ্যা। বৈষম্যহীন বাজেটের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সামাজিক সুরক্ষা খাতে ডেটাবেস তৈরির পাশাপাশি ভাতার পরিমাণ বাড়ানোর পরামর্শ গবেষকদের। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এবার বাস্তবতার নিরিখে বাজেট দিচ্ছে অন্তর্বর্তী সরকার। শারফুল আলমের রিপোর্ট। রাজনীতি সহ নানা অস্থিরতায় থমকে আছে দেশের অর্থনীতি। নেই নতুন বিনিয়োগ। একদিকে কমছে আয়, অন্যদিকে বাড়ছে বেকারত্ব। মূল্যস্ফীতি কিছুটা কমলেও স্বস্তি নেই সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার ভিন্ন এক বাস্তবতায় আসছে 2025-26 অর্থ বছরের বাজেট, যার আকার হতে পারে 7,90,000 কোটি টাকা। এর মধ্যে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ দেওয়া হচ্ছে 95,908 কোটি টাকা, যেখানে চলতি অর্থ বছর ছিল 90,468 কোটি টাকা। 140টি সামাজিক কর্মসূচি থাকলেও নতুন অর্থ বছরে তা কমিয়ে আনা হতে পারে 100-তে। জুলাই আগস্টে এটা বৈষম্য বিরোধী একটা আন্দোলন ছিল। এখানে কিন্তু মানুষের যে আয়ের বৈষম্য, ভোগের বৈষম্য, সম্পদের বৈষম্য, এইসব বিষয়গুলো কিন্তু ছিল। বাজেটে কেবলমাত্র সামাজিক নিরাপত্তা কর্মসূচি দিয়ে এই বৈষম্য কমানো যাবে না। সেখানে আরো অন্যান্য যেসব বিষয়গুলো আছে, শোভন কর্মসংস্থানের ব্যবস্থা করা, বিনিয়োগকে চাঙ্গা করা, বাস্তবায়নের ক্ষেত্রেও চ্যালেঞ্জ থাকবে, অর্থায়নের ক্ষেত্রেও চ্যালেঞ্জ থাকবে। কারণ প্রত্যাশাটা থাকবে যে অর্থায়নটা এবার বেশি হবে। সুতরাং সেইটাও কিভাবে, কারণ এক জায়গায় আমি যদি অর্থায়নটা বাড়াতে চাই, অন্য জায়গায় হয়তো এটার কিছুটা আবার কমাতে হবে। সেই জায়গাটা কোনটা? প্রযুক্তি ব্যবহার করে রেজিস্টার এবং অন্যান্য যেগুলো করার কথা চিন্তা করা হচ্ছে, সামাজিক ইন্স্যুরেন্সের কথা চিন্তা করা হচ্ছে, গ্যারেন্টিড যে এমপ্লয়মেন্ট স্কিম করা যায় কিনা, এগুলো আমরা কিন্তু দেখব যে এগুলো আসছে কিনা। বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আগের অর্থ বছরের চেয়ে 4 লাখ কমে নতুন করে যুক্ত হচ্ছেন আরও 6,24,000 সুবিধাভোগী। সেই হিসাবে নতুন সুবিধাভোগীর সংখ্যাও কমছে। তবে প্রকল্প কমলেও বাড়ছে ভাতা আর উপকারভোগীর সংখ্যা। 50 টাকা করে বাড়ছে বয়স্ক, বিধবা, দুস্থ, মা ও শিশু এবং প্রতিবন্ধী সহায়তা। আমাদের ফোকাস হলো প্রথমত যে মানুষের, সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন। এটার জন্য দরকার কি? আমাদের কর্মসংস্থান দরকার, আয়ের সংস্থান দরকার, তাই তো? এই জন্য বাজেটটাকে আমরা চেষ্টা করি একটু বিজনেস ফ্রেন্ডলি করার জন্য। এখন আগেকার সেই সরকারের বড় বড় সংস্থা বা কর্পোরেট বডি কাজ করবে, আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে আমরা আসতেছি। বেশিরভাগ আমরা চাচ্ছি যে প্রাইভেট সেক্টর লেড গ্রোথ হবে। শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা কিছুটা আমরা বাড়াবো, মার্জিনালি বাড়বে, হয়তো আপনি সার্বিকভাবে অন্যদের সাথে তুলনা করলে বেশি হবে না। সবচেয়ে বড় আমাদের এখন চ্যালেঞ্জ হলো যেটা, যে ওনারা যেটা বলেন মূল্যস্ফীতির একটা ব্যাপার, আমরা এখনো 9-এর কাছাকাছি আছি,
যেটা অন্যান্য দেশে কমে গেছে। বর্তমানে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে উপকারভোগীরা বছরে সর্বোচ্চ 40 দিন দৈনিক ভিত্তিতে 200 টাকা মজুরি পাচ্ছেন। নতুন বাজেটে তা বাড়িয়ে 250 টাকা করা হতে পারে। জুলাই গণ অভ্যুত্থানের পর প্রথমবারের মতো অন্তর্বর্তীকালীন সরকার বাজেট প্রণয়ন করতে যাচ্ছেন। এবারের বাজেটে সামাজিক সুরক্ষা খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, সামাজিক সুরক্ষা খাতে যে বাজেট বরাদ্দ দেওয়া হবে তা বাস্তবায়ন করা এই সরকারের জন্য চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। গভীর নিম্নচাপটি লঘু চাপে পরিণত হওয়ায় সারা দেশে কমছে বৃষ্টিপাত, তবে আগামী রোববার পর্যন্ত মাঝারি ও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে। জোয়ারের পানিতে ডুবে মহেশখালীতে একজনের মৃত্যু হয়েছে। তবে আজ বৃষ্টি কম হওয়ায় ঢাকায় কমেছে দুর্ভোগ ও জলাবদ্ধতা। বিস্তারিত আদ্দিন সজীবের রিপোর্টে। কখনো ঝিরিঝিরি, কখনো ভারী বৃষ্টি, কারো কাছে স্বস্তির, আবার কারো দুশ্চিন্তার কারণ দুর্ভোগ জলাবদ্ধতা হলে। তবে ছুটির দিনের বৃষ্টি ভেজা সকালটা অনেকের কাছেই ছিল আনন্দের। বৃষ্টিটা এত ভালো লাগে যে অনেক ভালো লাগে। কি ভালো লাগে বাসায় বসে বসে দেখতে, কিন্তু বের হতে ভালো লাগে না। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি এখন স্থল নিম্নচাপ হওয়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে। সারা দেশেই কমেছে বৃষ্টি। বৃহস্পতিবারের ভারী বৃষ্টিতে যে জলজট হয়েছে তাও কেটে যাচ্ছে। ঢাকা ও আশপাশের এলাকায় এখন হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। কয়েকদিন যে খরা গেছে তাতে বৃষ্টি করে খুব ভালো লাগতেছে। ঠান্ডা লাগবে, যারা মনে হয় যে ফিরে যাই এসির থাকে ওদের বেশি টাস করে ঠান্ডা লাগবে। আমরা তো আর এসি মত থাকি না। আবহাওয়া অফিস বলছে, নিম্নচাপটি এখন লঘুচাপে পরিণত হয়েছে। রোববার পর্যন্ত এমন পরিস্থিতি থাকতে পারে। ভারী ও মাঝারি বৃষ্টি হতে পারে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম সহ 6 বিভাগে। অন্য যে 2টো ডিভিশন বাকি আছে সেখানেও ভারী বর্ষণ হতে পারে। তবে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসতে পারে ধীরে ধীরে, কারণ কি সিস্টেমটা যেটা আমাদের নিম্নচাপ হয়ে আছে বর্তমানে, সেটা ধীরে ধীরে দুর্বল হয়ে আরো লঘুচাপে পরিণত হতে পারে। 1 থেকে 3 ফিট বায়ুতাড়িত জলোচ্ছ্বাস যেটা হওয়ার কথা, সেটা পরিমাণ অনেকটা কমে আসবে। আর যদি সিস্টেমটা এখন চলে আসে আমাদের ল্যান্ডে, বাতাসটা অনেকটা কমে আসতে পারে। কিন্তু ওই ডিপ্রেশন বা নিম্নচাপের প্রভাবটা শুধু ল্যান্ডে থাকবে না, সাগরেও এটার অবস্থা কিছুটা বিরাজমান থাকতে পারে। এদিকে জোয়ারের পানিতে বিপর্যস্ত দক্ষিণাঞ্চলের জনজীবন। ভোলা, পটুয়াখালী সহ কয়েকটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সবচেয়ে নাজুক পরিস্থিতি দ্বীপ উপজেলা কুতুবদিয়ায়। বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে শত শত ঘরবাড়ি। কক্সবাজার উপকূলের অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে জোয়ারের পানিতে। পানিতে ডুবে মহেশখালীর কুতুব জমে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয় নেয়ার পাশাপাশি সার্বিক সহায়তা দিতে কাজ করছে প্রশাসন। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। দীর্ঘ 1 যুগ পর কাল থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের 2024-25 শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। সকাল 11টা থেকে 12টা পর্যন্ত একযোগে সারা দেশের জেলা শহরের 137টি পরীক্ষা কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে 5,60,000-এরও বেশি পরীক্ষার্থী। ঈদের পর প্রকাশ করা হবে পরীক্ষার ফল। সকালে রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপাচার্য প্রফেসর ডক্টর ASM আমানুল্লাহ। অন্তর্বর্তী সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবে কিনা তা নিয়ে সংশয় জানিয়েছে জাতীয় পার্টি। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচিতে যোগ দিয়ে দলের মহাসচিব মজিবুল হক চুন্নু বলেন, প্রধান উপদেষ্টা ও সেনা প্রধানের হস্তক্ষেপ ছাড়া মবের নামে বাড়ি ঘরে হামলা বন্ধ হবে না। স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসে আর বিশ্বাস রাখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। বাড়ি আক্রমণ করবে বৈষম্য বিরোধীর নামে, এনসিপির নামে, এটা যদি সরকার কন্ট্রোল না করতে পারে তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে এখান থেকে কল্পনা করা যায়। মানুষের বাড়িতে গিয়ে
লুটপাট করার জন্য চাঁদাদাবি করবে, আর আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা তাৎক্ষণিকভাবে নিতে পারবে না বা নিবে না। এটা খুবই দুঃখজনক। সরকার সংস্কারের নামে নির্বাচন দিতে টাল বাহানা করছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন। রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল আয়োজিত জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের যুক্তরাজ্য শাখার সভাপতি নাসির আহমেদ শাহিন। অনুষ্ঠানে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। এবার থাকছে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কোরবানির ঈদের আগে আরেক দফা বেড়েছে মশলার দাম। ৩,০০০ টাকার এলাচের কেজি এখন ৫,৫০০ টাকা। বৃষ্টির অজুহাতে ৬০ টাকার কাঁচামরিচ এখন ১২০ টাকা। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। ভরা মৌসুমেও কমেনি চালের দাম, তবে কিছুটা স্বস্তি ডিম ও সবজির বাজারে। রাজধানীর বাজার ঘুরে আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। সাপ্তাহিক ছুটির দিনের প্রত্যাশিত ভিড় নেই রাজধানীর মোহাম্মদপুরের এই বাজারে। ব্যবসায়ীরা বলছেন আলু পেঁয়াজ সহ কিছু নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকলেও ক্রেতা না থাকায় ব্যবসায় মন্দা যাচ্ছে। কোরবানির ঈদের আগে এক দফা বেড়েছে মশলার দাম। সবচেয়ে বেশি দাম এলাচের। রোজার আগেও যে এলাচ ৩,০০০ টাকায় বিক্রি হয়েছে, এখন তার দাম প্রায় দ্বিগুণ। তো মশলার দাম একটু বেশি, কম হলে ভালো আর কি। জিরা হলো আমরা ৬৪০ টাকা কেজি, আর গোলমরিচ হলো ১৩০০ টাকা কেজি, আর লবঙ্গ হলো ১৪০০ টাকা কেজি, আর এলাচ একটা হলো ৪,৫০০, একটা হলো ৫,০০০। নতুন ধান ওঠায় চালের দাম যতটা কমার প্রত্যাশা ছিল ঠিক ততটা কমেনি। কেজিতে ২-৪ টাকা কমে এখনো আছে চড়া দামেই। প্রকারভেদে চাল বিক্রি হচ্ছে ৫৪ থেকে ৯৪ টাকা কেজি। নাজির চাল আপনার ৯০ টাকা ৮৫ টাকা এরকম ভালো কোয়ালিটি আর কি। আর মিনিকেট ৮০-৮২ ভালো ৮০ টাকা, আর ২৮-৬০ টাকা। পাইজাম হলো ৬০ টাকা, মোটা চাল ৫৫ টাকা। ৯৪ টাকা যে চালটা আমরা বিক্রি করি সেই ভদ্রলোকের দাম তো কমাইতেছে না। এদিকে টানা বৃষ্টিতে সরবরাহ কম হলেও খুব একটা বাড়েনি সবজির দাম। পটল, আলু, করলা, লাউ, ঢেঁড়স পাওয়া যাচ্ছে ৪০ থেকে ৬০ টাকার মধ্যেই। শুধু কাঁচামরিচের দাম হয়েছে দ্বিগুণ। এই ২টা দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে কাঁচামরিচের দামটা একটু বাড়তি। মোটামুটি ঠিক আছে অন্যান্য সবজি, কিন্তু টমেটোটা একটু বাড়তি যাচ্ছে কারণ সিজন শেষ। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম ১০ টাকা বাড়লেও এখনো রয়েছে হাতের নাগালেই। পাকিস্তানি কক ও সোনালী মুরগির দামও তুলনামূলক কম, তবে দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬০০ টাকার উপরে। ১০ টাকা কেজিতে বাড়ছে ব্রয়লারটা, আর সোনালী তো মনে করেন ওই চলতেছে ২২০ আর ২৪০, আর দেশিটা আপনি মনে করেন ৬৫০ থেকে ৬৩০। গত সপ্তাহে ডিমের দাম কিছুটা বাড়লেও এখন আবারও কমে বিক্রি হচ্ছে ১৩০ টাকা ডজন। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। কাস্টমস কর্মকর্তারা কাজে ফিরলেও এখনও স্বাভাবিক অবস্থায় ফেরেনি চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। তার সাথে পরিবহন শ্রমিকদের ধর্মঘট, বন্দর শ্রমিকদের মিছিল মিটিং আর সমাবেশে স্থবিরতা দেখা দিয়েছে বন্দরে। এতে তৈরি হয়েছে কন্টেইনার জট। আসছে ঈদের ছুটিতে তা আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা বন্দর ব্যবহারকারীদের। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতি প্রত্যাহার হলেও এখনও রয়ে গেছে এর প্রভাব। বন্দরে জমে থাকা পণ্যের শুল্কায়ন, বিল অফ এন্ট্রি দাখিল, কায়িক পরীক্ষা সহ বিভিন্ন কাজে এখনও পুরোপুরি গতি না আসায় চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে বাড়ছে কন্টেইনারের সংখ্যা। সাম্প্রতিক পরিবহন ধর্মঘটেও বাধাগ্রস্ত হচ্ছে বন্দর কার্যক্রম, আর এতে তৈরি হয়েছে কন্টেইনার জটের। সেই সাথে বহির্নোঙরেও বাড়ছে অপেক্ষমান জাহাজের সংখ্যা। এদিকে বন্দর থেকে যথাসময়ে পণ্য খালাস করতে না পারায় প্রতিনিয়তই জরিমানা গুনতে হচ্ছে আমদানিকারকদের। এই অবস্থায় দ্রুত পণ্য ডেলিভারি নিতে তাগাদা দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। স্টেক হোল্ডারকে একসাথে করে একটা সিদ্ধান্ত নিয়ে বন্ধের ভিতরে কিভাবে কাজ করা যায়, কিভাবে এই জটটাকে অবসান করা যায়, সে ব্যাপারে এই মুহূর্তেই একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা বারবার ইনস্ট্রাকশন দিচ্ছি যারা ইম্পোর্টার এবং যারা কাস্টমস সংশ্লিষ্ট
কনসাইনে আছেন তাদেরকে যাতে দ্রুত তাদের কন্টেনার নিয়ে যায়। এদিকে আমদানি রপ্তানি স্বাভাবিক রাখতে কোরবানি ঈদের 10 দিন ছুটিতেও খোলা থাকবে বন্দর। ঈদের পরবর্তী সময়গুলোতে চট্টগ্রাম বন্দরে তেমন একটা ডেলিভারি কার্যক্রম থাকে না, কারণ আপনার আমদানিকারকদেরও কার্যালয় বন্ধ থাকে, ব্যাংক বন্ধ থাকে, সব কিছু মিলে একটা চেইন, সেই চেইন যদি কাজ করে তাহলেই বন্দরে যে জ্বরের আশঙ্কা করতেছে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারবো। বন্দরের হিসেব বলছে বৃহস্পতিবার বন্দরে কন্টেনার ছিল প্রায় 42,500 একক, যা দুদিন আগেও ছিল প্রায় 45,400, আর বহির্নোঙরে অপেক্ষায় ছিল প্রায় 46টি জাহাজ। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। এবারে জানিয়ে দিচ্ছি খেলার খবর। লাহোরে দ্বিতীয় টি-20 জয়ে পাকিস্তানের দেয়া 202 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। উদ্বোধনী জুটিতে 12 রান যোগ করে আউট হন স্যাম আইয়ুব। এরপর দ্বিতীয় উইকেটে 103 রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভিত গড়ে দেন সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ হারিস। 41 রান করে সাকিবের বলে আউট হন হারিস। আরেক প্রান্তে থাকা ফারহান তুলে নেন হাফ সেঞ্চুরি। শেষ পর্যন্ত 20 ওভারে 6 উইকেটে 201 রান করে স্বাগতিকরা। আর শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে 8 রান। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নাটকীয় পালাবদল, নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ফারুক আহমেদ পদত্যাগ না করায় আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কা। দুর্নীতি লুটপাটে ক্ষতিগ্রস্ত দেশকে পুনর্গঠনে প্রবাসীদের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। 106 কোটি 30 লাখ ডলার অর্থ সহায়তার ঘোষণা জাপানের। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের শ্রদ্ধাঞ্জলি। সব রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, দাবি দলটির নেতাদের। আগামী অর্থবছরে বাজেটের 12 ভাগ প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে বরাদ্দের পরিকল্পনা সরকারের। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। এবং ভারী বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, কক্সবাজার সহ উপকূলীয় জেলার নিম্নাঞ্চল। মহেশখালীতে পানিতে পড়ে একজনের মৃত্যু। বৃষ্টি থাকতে পারে আরো 2 দিন। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।